সারাদিন সারা রাত রেডিও ধ্বনি 91.2 FM শুনছেন প্রযুক্তির পথে। Alright friends, you are listening to Radio Dhoni 91.2 FM যেখানে এই মুহূর্তে প্রযুক্তির পথে শুরু হয়ে গেছে এবং প্রযুক্তির পথে নিয়ে মিত্রই আছে আপনাদের সাথে। আমার সঙ্গে আছে কে আছে বলো? ফুলেল চৌধুরী। একদম ঠিক তাই, এবং সাথে একজন অতিথি রয়েছেন আজকে আমাদের সাথে প্রযুক্তির পথে প্রোগ্রামে প্রযুক্তি বিষয়ক সফটওয়্যার বিষয়ক আলোচনা করার জন্য। তিনি হচ্ছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন শাহিন, উদ্ভাবক সেলফ প্রোটেক্ট অ্যাপস। শাহিন ভাই, আপনাকে রেডিও ধ্বনিতে স্বাগতম। রেডিও ধ্বনিকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। কথা হবে আজকে চমৎকার একটি সফটওয়্যার নিয়ে, একটা নতুন অ্যাপস নিয়ে, এবং এই সম্পর্কিত আপনাদের যে মতামত সেটা আমাদের কাছে পৌঁছে দেবেন। আরডি স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন লিখে, স্পেস দিয়ে আপনার মনে কথাটি লিখে আমায় পাঠিয়ে দেবেন 6969 এই নম্বরে। এবং ফেসবুকে আমরা ইতিমধ্যে একটা পোস্ট দিয়ে দিয়েছি আজকের অতিথির ছবি সম্বলিত, সেখানে গিয়ে অবশ্যই কমেন্ট করুন www.facebook.com/radiodhoni91.2fm। সরাসরি আমি আর ফুলেল বরাবর যেটা করে থাকি, চেষ্টা করে থাকি আপনাদেরকে অনেক ধরনের আপডেটস দিতে বিভিন্ন বিষয় নিয়ে প্রযুক্তির। আজকে প্রযুক্তির পথে আমরা চমৎকার একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো এবং সেটি সম্পর্কে কথা বলতে যে আছে তার কথা ইতিমধ্যে ফুলেল বলে দিয়েছে। আমরা তার কাছেই তাহলে চলে যাই সরাসরি, না ফুলেল? হ্যাঁ নিশ্চয়ই। শাহিন ভাই, প্রথমে আপনার পরিচয়টা আমাদের শ্রোতাদের দিয়ে দিবেন। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন শাহিন, বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত। আমার দেশের বাড়ি মেহেরপুর, মুজিবনগর। আচ্ছা, যে কাজটা নিয়ে আসলে আজকে এখানে আসা, সেই সফটওয়্যারটা সম্পর্কে একটু ছোট্ট করে বলবেন আমাদেরকে। আমার সফটওয়্যারটার নাম হচ্ছে সেলফ প্রোটেক্ট অ্যাপ। এটা একটা জননিরাপত্তামূলক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অপরাধ দমনে সহায়তাকারী একটা মোবাইল সিকিউরিটি অ্যাপ। আচ্ছা, যখন আমরা বিপদে পড়ি বা আমার সামনে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে বা আমার মা বোনরা যখন ইভটিজিং এর শিকার হয় বা যখন ক্রিমিনাল যখন আমাদের আক্রমণ করে, ওই সময় কিন্তু আমরা একটা ফোন বা SMS দিতে পারি না বা কোনো টেক্সটও করতে পারি না। এখন আমার কাছে যদি আমার এই সফটওয়্যারটা সেলফ প্রোটেক্ট অ্যাপটা থাকে, দেন অ্যাপটা যদি সক্রিয় থাকে, সঙ্গে সঙ্গে যদি আমার ফোনের পাওয়ার বাটনটা পরপর 4 বার প্রেস করি, তাহলে আমার নিকটস্থ থানা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে আমার লোকেশন সহ ফোনের IMEI নাম্বার সহ ইনফরমেশন চলে যাবে এবং সঙ্গে সঙ্গে তারা আইডেন্টিফাই করতে পারবে যে বিপদটা কোন জায়গায় হচ্ছে বা ভিকটিম কোন জায়গায় অবস্থান করতেছে, এবং সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে সেই ভিকটিমকে উদ্ধার করতে পারবে। মানে বলাই বাহুল্য ফুলেল যে চমৎকার একটি অ্যাপস তিনি আবিষ্কার করেছেন। এবং প্রথমত আমরা জানতে চাই যে এই অ্যাপসটা দিয়ে, মানে আগে জেনে নিই অ্যাপসটার কাজ কি কি। মোটামুটি আমরা জেনেছি, আর একটু জেনে নিই, তারপরে আরো অনেকগুলো গল্প জানবো। এই অ্যাপসটা দিয়ে আমরা, আপনি বললেন যে ছিনতাইকারী বা ইভটিজিং এগুলোর কাছ থেকে আমরা সাহায্য পেতে পারি, এবং সেক্ষেত্রে পুলিশের কাছে বা আমার পরিচিত কারো কাছে এটা একটা ইনফরমেশন চলে যাবে, একটা সিগন্যাল চলে যাবে, আমি কোথায় আছি, আমার অবস্থান সম্পর্কে একটা সিগন্যাল চলে যাবে। এখন কথা হচ্ছে যে সিগন্যাল চলে যাওয়ার পরে কিভাবে খুব দ্রুত এই অ্যাপসকে আরো কোনো সহযোগিতা করছে আমাকে এই ক্ষেত্রে, আমাকে উদ্ধার হওয়ার ক্ষেত্রে? অবভিয়াসলি এই অ্যাপটা অনেক দ্রুত রেসপন্সের বিষয়ে, যে আমি যাকে ইনফর্ম করতেছি বা যে প্রশাসনকে ইনফর্ম করতেছি, তারা খুব চাইলেই খুব দ্রুত আমাকে হেল্প করতে পারবে। যেমন আমার ফোন থেকে আমার বাটন চাপার সঙ্গে সঙ্গে একজন ইউজারের বা একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাজ শেষ। দেন যখনই এটা ভিকটিমের মোবাইল ফোন থেকে, ব্যবহারকারী ফোন থেকে নিকটস্থ থানায় চলে গেল, জি, তখন যাওয়ার সঙ্গে সঙ্গে যখন আমাদের মেসেজে আসলে একটা টং করে শব্দ হয়, একটা রিংটোন হয়, তখন সেলফ প্রোটেক্ট অ্যাপ থেকে একটা
শব্দ আসবে যে এখানে একটা ভিকটিমে আক্রান্ত হয়েছে, দেন ওইটা সঙ্গে সঙ্গে গুগল ম্যাপ সহ জায়গাটা স্ক্রিনে দেখা যাবে এবং সঙ্গে সঙ্গে কোন নাম্বার থেকে আসছে এবং IMEI নাম্বার কোন সময় প্রেস করতেছে, ওইটা দেখে দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হবে। মানে কাছাকাছি যদি পুলিশ থাকে, পুলিশের গাড়ি বা পুলিশ থাকে, তাহলে মোটামুটি আমাদের আইন শৃঙ্খলার বাহিনী তো সারা দেশেই সক্রিয়ভাবে সব জায়গায় অবস্থান করে, সেই মুহূর্তে কাছাকাছি যারা থাকবে তারা এই সহযোগিতাটা করবে। বিষয়টা মনে হয় এরকম। বিষয়টা হচ্ছে এমন যে আমি বর্তমানে মালিবাগে এখানে অবস্থান করতেছি রেডিও ধ্বনি কার্যালয়ে। এখন আমি কোনো বিপদে পড়লাম, বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আমার অ্যাপ্লিকেশনটি প্রথমে সার্চ করবে আমার নিকটে কোন কোন পুলিশ স্টেশন আছে বা কোন কোন পুলিশ আছে, তাদের নাম্বারে সেন্ড করার চেষ্টা করবে। প্রথমে সবগুলোকে সেন্ড করার সঙ্গে আমার কাছের যে ব্যক্তি থাকবে বা কাছের যে থানা থাকবে ওইখানে আমার নোটিফিকেশনটা সেন্ড করে দেবে এবং তারাই সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করতে পারবে। তাহলে এই অ্যাপস এর মধ্যে আপনি টেকনোলজি কি ব্যবহার করেছেন সেটা সম্পর্কে আমরা জানবো। জি, ব্যবহার সম্পর্কে একটু জানতে চাই। আগে টেকনোলজি তারপরে অ্যাপস এর ব্যবহার দুটোই জানবো। আমি একটু টেকনিক্যাল কোশ্চেনগুলো আপনাকে বেশি বেশি করব, ত্রয়ী করবে সুন্দর প্রশ্নগুলো যেগুলো আসলে সাধারণ মানুষের যে জানার প্রয়োজন, এই প্রশ্নগুলো ত্রয়ী আপনাকে করবে। টেকনিক্যাল প্রশ্নটা বলতে দেখুন, আপনার এই অ্যাপস এর মধ্যে তাহলে আপনি যখন অ্যাপসটা তৈরি করেছেন, এই অ্যাপস এর মধ্যে আপনাকে কি কি দিতে হয়েছে, কি কি সংযোজন করা হয়েছে? কারণ যদি আপনি সব থানার ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিতে চান তা আপনাকে অ্যাপস এর মধ্যে দিতে হবে। এবং শুধু থানা না, পুলিশের আরো যে কতগুলো বিভাগ রয়েছে যারা নিরাপত্তা দায়িত্বে আছেন ওনাদেরকেও এর মধ্যে ইনক্লুড করতে হবে। এটা একটা যেহেতু পুলিশ ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত, সরকারি ভাবেও একটা অনুমোদনের ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার কিন্তু এর মাঝে জড়িত হয়ে যায় একই সাথে। এক এক করে আসবো। প্রথমে বলবো যে আপনি এই অ্যাপস এর মাঝে এই যে বললেন যে কাছাকাছি থানার মধ্যে নোটিফিকেশন চলে যাবে, সেই জন্য আপনি এই অ্যাপস এর মধ্যে কি করেছেন? প্রথমে আমার অ্যাপস সিলেকশন করবে। আমার অ্যাপস এর দুইটা পার্ট, একটা হচ্ছে সার্ভার অংশ, একটা হচ্ছে ইউজার অংশ। সার্ভারে অলরেডি ডেটাবেসে কিন্তু অলরেডি সম্পূর্ণ পুলিশ স্টেশনের নাম্বারগুলো অলরেডি দেওয়া আছে এবং প্রতিটা সার্ভার একটা সেন্ট্রাল সার্ভার থাকবে আর প্রতিটা থানাতে একটা সাব সার্ভার থাকবে। তো প্রথমে আমার অ্যাপ ডিটেকশন করবে, আমার লোকেশন তো আমার অ্যাপ অলরেডি নিয়ে নিচ্ছে। প্রতিটা থানাতে সাব সার্ভার থাকবে? জি জি। এই সার্ভারটা কি সেট করে দিতে হবে থানায়? এটা অলরেডি ভার্চুয়াল সার্ভার থাকবে, রিয়েল টাইম সার্ভার। তো ওইখান থেকে প্রতিটা অফিসারের একটা লগইন বা ইউজার নেম একটা আইডি থাকবে, তারা লগইন করে ওই ইনফরমেশনটা পাবে। এখন আর নাম্বারগুলোর ক্ষেত্রে যেটা হবে যে নাম্বারগুলো অটো ডিটেক্ট ডাটাবেজে থাকবে, আমার অ্যাপ অটো ডিটেক্ট করে নেবে আমার লোকেশন কোথায় আছে আর ওই নাম্বারের পজিশনটা কোথায় আছে। তখন আমার অ্যাপ থেকেই এটা অটো ডিটেক্ট করে ফেসিং করে দেখবে যে কোথায় আছে, কোন নাম্বারটা আমার নিকটে আছে, দেন সেটাতে ইনফরমেশন ট্রান্সফার করবে। এই জন্য আমার অ্যাপটা কি করবে, প্রথমে আমার জিপিএস লোকেশনটা নেবে, আমার ফোনের IMEI নাম্বারটা জানছে, আমার ফোন নাম্বারটা জানছে এবং প্রয়োজনে যদি আমার ডেটা কানেক্ট অবস্থায় থাকে তাহলে আমার ওখান থেকে একটা অডিও এবং ভিডিও স্ন্যাপশট নিয়েও এটা পাঠাতে সক্ষম হবে। মানে অটো ক্যামেরাটাকেও সে কাজ করাবে? জি জি, অটোমেটিক। ত্রয়ী, তোমার সাথে আমি একটু কথা বলি। গতদিন তুমি একটা ইনফরমেশন দিচ্ছিলে যে ফেসবুকে এমন একটা অপশন আসছে যে অপশনটার মাধ্যমে আমরা আমাদের সেফটি চেক করে নিতে পারবো, সে একটা অপশনের কথা তুমি বলছিলে। তো তার সাথে তুমি বলেছিলে যে গুগলের যে জিপিএস সিস্টেম, সে জিপিএস সিস্টেমকে ব্যবহার করে ফেসবুক এমন একটা ব্যবস্থা করছে আমাদের জন্য। সেটা কিন্তু একটু ভুলও হয়ে গেছে, সেটা সম্পর্কে একটু পরে আমি বলছি, সেটাও একটা আপডেট বলকে। আচ্ছা ঠিক আছে, সেটা আপডেটটা আমরা ত্রয়ীর কাছ থেকে জানবো। তো আমরা কিন্তু অনেকটা সেরকম কাছাকাছি একটা কিছু পেয়ে যাচ্ছি এবং তার চেয়ে এটা আরো অনেক সহজ। কারণ হচ্ছে আপনার ফোনটা আপনার জন্য তখন একটা এমন হয়, আপনার কাছে যদি একটা দামি ফোন থাকে, একটু প্রিমিয়াম সেট থাকে, তাহলে সেই প্রিমিয়াম সেটটা আপনার জন্য কাল হয়ে যেতে পারে। কারণ ডাকাত ছিনতাইকারী সেই ফোনটা ছিনতাই করার জন্য আপনার কাছে এসে আপনাকেও ক্ষতি করে যেতে পারে। তো সেই সেটটা যাতে শুধু আপনার ক্ষতির কারণেই না হয়ে দাঁড়ায়, ওই মুহূর্তে সেটা থেকে আপনি রেহাই পেতে পারেন। আচ্ছা, ক্ষতি যদি হয়েও যে আমি বাইরে যখন ভাষার সাথে কথা বলছিলাম, আমি বলছিলাম যে কেউ যদি ইচ্ছে করে এটা প্রেস করে বা ভুলে যদি প্রেস করে, তখন উনি বলছো যে না, এটা আসলে সম্ভব না, কারণ পরপর 4 বার এটা প্রেস করার পরে একটা নোটিফিকেশন যাবে। জি জি, আমরা ভুলে কিন্তু একবার যেতে পারি, একবার গেলে কিন্তু অ্যাপস থেকে কোনো নোটিফিকেশন যাবে না। আচ্ছা, আমার মতো দুষ্টু কিছু মানুষ যদি ইচ্ছে করে 4 বার প্রেস করে, তখন কি এটা শাস্তিযোগ্য একটা অপরাধ হয়ে যাবে? অবভিয়াসলি একটা শাস্তিযোগ্য একটা অপরাধ হবে, কারণ আপনার ফোনের IMEI নাম্বার যাচ্ছে, তো পরে আপনাকে কিন্তু ডিটেক্ট করতে পারবে আপনি যে সিম ইউজ করেন বা যে অপারেটর ইউজ করেন, পরে কোন ব্যক্তি আসলে কোন জায়গা থেকে ওই পেজটা করছিল, তো আপনি একটা আইনের আওতায় পড়ে যাবেন। একটা
আরেকটা বিষয় সম্পর্কে একটু জানবার আছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তবে তার আগে যে কথাটা বলছিলাম ফুলেলকে, যে ফেসবুকের যে সেফটি চেকের নোটিফিকেশনের বিষয়টি নিয়ে আমরা গতবার কথা বলেছিলাম, সেখানে কিন্তু একটা বড় সড় মোটামুটি ভুল হয়ে গেছে এবং তার জন্য ক্ষমা চেয়েছে ফেসবুক। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে গতকাল সোমবার ফেসবুকের সেফটি চেক নোটিফিকেশন পেয়ে অনেক ব্যবহারকারী মোটামুটি চমকে উঠেছেন। অনাকাঙ্ক্ষিত এমন কি ঘটলো, এমন দুশ্চিন্তায় ছিলেন অনেকেই। তবে নোটিফিকেশনটি ছিল পাকিস্তানের লাহোরে বোমা হামলার ঘটনাস্থলে আশেপাশের মানুষ নিরাপদ আছে কিনা এমনটি বন্ধু তালিকার সদস্যদের জানানোর জন্য। কিন্তু লাহোর তো বটেই, এমনকি যুক্তরাজ্য সহ দেশের অনেক দেশের ব্যবহারকারী নোটিফিকেশন পেয়েছেন এবং যারা মোবাইল ফোনে খুদে বার্তা পেয়েছেন তারা সবচেয়ে বেশি বিচলিত হয়ে পড়েন, কারণ তাতে লেখা ছিল আপনি কি বিস্ফোরণে আক্রান্ত হয়েছেন। তুমি বুঝতে পারছো বিষয়টি কিন্তু অনেক ভয়াবহ একটা বিষয়। তোমার কাছে যদি হঠাৎ করে একটা নোটিফিকেশন থাকে আপনি কি বিস্ফোরণে আক্রান্ত হয়েছেন, তখন কিন্তু ভয় পাওয়ারই একটা বিষয়। এবং এই বিষয়টি ঘটে যাওয়ার জন্য ফেসবুক কিন্তু মানে সরি বলেছে, ক্ষমা চেয়েছে সবার কাছে যে তারা একটা অনাকাঙ্ক্ষিত ভুলের সম্মুখীন সবাইকে করেছে। এমন কোন ভুলের কোন সম্ভাবনা আপনারই অ্যাপসে আছে কিনা? এখান থেকে এখনো পর্যন্ত সেভাবে কোনো ভুলের সম্ভাবনা নাই। যদি এটাকে কেউ মিসইউজ করে বা আপনি যেটা বলছিলেন যে আমি ইচ্ছা করে যদি করি, তাহলে একটু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হয়রানি করা হবে, কিন্তু ঠিক কিন্তু সে ধরা পড়বে। এখন আমাদের দেশের অবস্থা অনুযায়ী আমার অ্যাপ্লিকেশনটা সবচেয়ে আপডেট একটা বিষয় হচ্ছে যে মানে এমন কোনো চান্স নেই যে গুগল এক জায়গা থেকে এক জায়গার নোটিফিকেশন আরেক জায়গায় পাঠিয়ে দিল বা ম্যাপে কোনো ভুল দেখালো, অথবা এটা গুগলের উপর ডিপেন্ড করবে। আমার লোকেশনটা অ্যাপ থেকে নিবে, আমার লোকেশনটা নিবে আমার ফোন থেকে যেখানে পজিশনে থাকবে, তো ওইখান থেকে আসলে ভুলের সম্ভাবনা নাই। আমার এই ভুলটা যদি হয় ত্রয়ী, আমি তোমাকে বলি, যেহেতু প্রযুক্তির পথে প্রোগ্রাম, একজন কম্পিউটার সায়েন্সের একজন মানুষ আমার সাথে বসে আছেন, এই ভুলটা যদি হয়, এই ভুল হওয়ার সম্ভাবনা তখনই থাকবে যখন গুগলের কৃত্রিম উপগ্রহ, যে কৃত্রিম উপগ্রহগুলো স্ন্যাপ নিচ্ছে, সেই কৃত্রিম উপগ্রহ যখন রং ইনফরমেশন দিবে, তখনই এই ভুলটা হওয়া সম্ভব। তো এই ধরনের ভুল আসলে সাধারণত হওয়ার কথা নয়। তবে এখন আমার ক্ষেত্রেই যদি হয়ে যায়, একমাত্র আমি সেই ভিকটিম, তাহলে তো আমি হতভাগা, আর কিছু বলার কিছুই নাই। একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে শাহিন ভাই আপনার কাছে, এমন একটা অ্যাপস বানাবার চিন্তা ভাবনা আপনার কবে মাথায় এলো, কেন মাথায় এলো, কোন প্রেক্ষিতে? অ্যাকচুয়ালি আমার দেশের বাসা আমি আগেই বলেছি প্রত্যন্ত এলাকায়, মেহেরপুরের মুজিবনগর। ওখানে আমি এর আগে পড়তাম হচ্ছে মানে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার আগে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ চুয়াডাঙ্গা ক্যাম্পাসে পড়তাম। আচ্ছা আচ্ছা। তো ওইখানে 2012 এর দিকে আমি যখন আমার চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে যখন বাসায় ফিরছিলাম, তখনই আমি কিন্তু ছিনতাইকারীদের আক্রমণে পড়ি। আচ্ছা। আমি সফটওয়্যার নিয়ে পড়তেছি, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছি, পড়ার সঙ্গে সঙ্গে যে বিষয়টা আসছে, তো ইনোভেটিভ কোনো কিছু করার ট্রাই করতেছিলাম, চিন্তা ভাবনা করছিল, কিন্তু কি করব আসলে সেটা আসলে খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা। তো ওই মুহূর্তে কিছু 7-8 জনের ছিনতাইকারী দল আমাকে অ্যাটাক করে। অ্যাটাক বলতে আমার ফোন এবং মানি ব্যাগ সহ যা ছিল কেড়ে নেয় একদম। তারপর তো তখনই আমার আইডিয়া আসে যে আমি কম্পিউটার সায়েন্সে পড়তেছি, এই সফটওয়্যার ইউজ করে বা আমি কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারি, বা আমার ফোনটা আছে বা ইনস্ট্যান্ট কোনো সফটওয়্যার থাকলো আমার কাছে, আমি জাস্ট এটাকে শেক দিলাম বা বাটন চাপলাম, সঙ্গে সঙ্গে আমার নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার ইনফরমেশনটা পৌঁছে গেল। এখন এমন হতে পারে যে পুলিশ আসতে দেরি হলেও, আমাকে রিস্ক থেকে বাঁচাতে দেরি হলেও আমার ফোনটা চলে গেল, আমার সফটওয়্যারটা যদি ব্যবহার করতে পারি আমি, তাহলে হয়তো বা তারা পরেও ওই ফোনটা ট্র্যাক করে আমাকে আমার প্রয়োজনীয় জিনিসটা ফিরিয়ে দিতে পারবে। নাম্বারটি তাদের কাছে চলে গেছে, ট্র্যাকিংটাও তাদের কাছে চলে গেছে। তো তখন থেকে আমার মানে চিন্তায় হওয়ার, নিজেই ভিকটিম হওয়ার পরেই আমার আইডিয়াটা আমি আসলে ডেভেলপ করতে থাকি। আচ্ছা, তো সেক্ষেত্রে সহযোগিতা বা প্রতিবন্ধকতা দুটোর কথাই আসে। কি কি আসলে এই ধরনের বাংলাদেশে এই ধরনের কোনো কিছু আইডিয়া নিয়ে কাজ যখনই শুরু করলাম, বন্ধুদের মধ্যে আলোচনা করলাম যে আমি এই ধরনের আইডিয়া নিয়ে একটা অ্যাপ বানাতে চাচ্ছি, তো তখনই আসলে প্রতিবন্ধকতা আসলে হতাশামূলক, যে আসলে বাংলাদেশের যে সিস্টেম, বা আমরা অনেক বেশি চালাক, বা আমরা অনেক কিছুই আসলে চাই না,
সেক্ষেত্রে আমি হতাশাটা কাটিয়ে উঠেই যখন আইডিয়াটা নিয়ে আরো চিন্তা ভাবনা করি, তখন আমার ওই বিশ্ববিদ্যালয়, আগের বিশ্ববিদ্যালয়ে ওখানে একটা মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম আইসিটি ডিভিশনের আওতাধীন হয়েছিল। তো ওখানে আমার ট্রেনার ছিলেন কৃষ্ণ রায় মিথুন ভাই আর ফারুক আহমেদ জুয়েল ভাই, বর্তমানে যিনি 8Y এর কার্যালয়ে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে আছেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত। তো ওনাদের কাছ থেকে আমি আসলে এই অ্যাপটাকে আমি কিভাবে সফটওয়্যারে, মানে এই আইডিয়াটা কিভাবে সফটওয়্যারে ইমপ্লিমেন্ট করতে পারি বা প্রয়োজনীয় হেল্প টাইম টু টাইম ওনাদের কাছ থেকে জেনে নেওয়া। তো 5 দিনের প্রশিক্ষণ পাওয়ার পরেই আমি আসলে এটা ইমপ্লিমেন্টেশন করতে থাকি। এটা 2014 সালের 8ই ফেব্রুয়ারি থেকে। তো পরবর্তীতে আমি এলাকা থেকেই ভাইদেরকে বিভিন্ন সময় নক করে বিভিন্ন বিষয় জেনে এটাকে আরো ডেভেলপমেন্ট করতে থাকি। এক পর্যায়ে এখন ঢাকাতে এসেছি ভাইদের সাথে, ভাইদের সহযোগিতায় এবং সাজেশনে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, বাহ, Okay, আমার ভালো লেগেছে গল্পটা শুনে। আসলে নিজের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে কাজ করা এবং প্রতিবন্ধকতা সহযোগিতা দুটো নিয়েই আসলে মানুষের এগিয়ে চলা। সহযোগিতার কথা যখন ত্রয়ী বললে, আমি আরেকটু যোগ করি যে এই অ্যাপসটার বাস্তবায়ন পরিপূর্ণ হতে হলে কিন্তু সরকারি সহযোগিতার প্রয়োজন। অবশ্যই এখানে সরকারি সহযোগিতার ক্ষেত্রে আপনি কোনো সরকারি পদক্ষেপ নিতে পেরেছেন কিনা বা পেয়েছেন কিনা? আমি সরকারি পদক্ষেপের বিষয়ে বা সরকারি সহযোগিতার জন্য প্রথমেই যেটা করি যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমি পুলিশ হেডকোয়ার্টারে আবেদন করি। এটার তাই পুলিশ এটা ব্যবহার করবে কিনা বা এটা ইতিবাচক দেখছে কিনা। গত সপ্তাহে সিআইডি এর সাইবার ক্রাইম ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে আমার সফটওয়্যারটা নিয়ে টেস্টিং এবং মিটিং করে ওনারা ইতিবাচক একটা রিপোর্ট দিয়েছেন। আর এর সাথে জড়িয়ে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্লাস আইসিটি ডিভিশন। আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী মহোদয় জনাব জুনায়েদ আহমেদ পলক স্যার ইতিমধ্যে আমাকে আশ্বাস দিয়েছেন সরকার থেকে সব ধরনের সহায়তা করা হবে এই অ্যাপ্লিকেশনটা বাস্তবায়নের জন্য। আচ্ছা, ওকে, দ্যাটস গুড। এটা একটা দারুণ সুখবর আপনার জন্য এবং আমাদের সবার জন্য। এটার অনেক বড় একটা সুবিধা আছে আমাদের দেশীয় প্রেক্ষিতে, এবং যেভাবে আসলে ছিনতাই, হত্যা, গুম, ধর্ষণ বেড়ে গেছে, সেখানে টেকনোলজি ব্যবহার করে যদি পুলিশের কাছাকাছি একদম সঙ্গে সঙ্গে একটা কোনো ক্লু পৌঁছে দেওয়া যায় যে এখান থেকে হয়েছে বিষয়টা, আমাদের সবার হাতে হাতে এখন মোবাইল আছে, লোকেশনটা যদি পৌঁছে দেওয়া যায় ওই সময় হয়েছিল, তাহলে এক সময় না এক সময় কিন্তু ফাইন্ড আউট করা সম্ভব হবে। আমি এখানে আরেকটা বিষয় যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমি ভিকটিম, আমি যখন লোকেশন মানে বাটন 4বার প্রেস করলাম, প্রেস করার পরে আমি এই লোকেশনে বিপদে পড়েছি সেটা বোঝা গেল, কিন্তু আমি কে সেটা কি বোঝা যাচ্ছে? আমি কে সিম রেজিস্ট্রেশন এর জন্যই হচ্ছে নতুন করে, না না না, এখানে এর মধ্যে একটা ইনক্লুশন ব্যাপার। আমি যখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব তখন কিন্তু আমার নামটা দিতে হবে এন্ড আমার ইমেল আইডিটা দিব, আমার ফোন নাম্বারটাও আমি তখন ওখানে সেট আপ করে দেব, পরিচয় দিয়ে দেব। তখন কিন্তু একটা ইনস্ট্যান্ট একটা আইডি আপনার থাকবে যে প্রোফাইলে, যে আপনাকে একটু আগেই দেখালাম যে সার্ভারে যেখানে আছে ওখানে প্রোফাইলে চলে আসবে যে কে নোটিফিকেশনটা পাঠায়। এই বিষয়ে আরো যা যা জানবার আমরা জানবো, তবে আমাদের ছোট্ট একটা বিরতি এবং বিরতির পরে নিয়ে নিতে হবে নিউজ ফ্ল্যাশ এবং টপ অফ দ্য ডে ব্রেক। দুটোর পরে আমরা আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM। শুনছেন প্রযুক্তির পথে। শুনছেন প্রযুক্তির পথে। ত্রয়ী ইসলামের কাছ থেকে প্রপার্টি জেনারেটর নিউজ ফ্ল্যাশ শুনে এবং টপ ভয়েস অফ দ্য ডে শুনে কিন্তু আমরা আবারও ফিরে আসলাম আপনাদের সাথে প্রযুক্তির পথে প্রোগ্রামে। প্রযুক্তির পথে প্রোগ্রামে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন শাহিন, আমি ফুলেল আছি আপনাদের সাথে, ত্রয়ী আছে। আমরা তিনজন মিলে কিন্তু আলাপ আলোচনা করছি আজকে প্রযুক্তির ব্যবহার করে কিভাবে নিরাপদে থাকা যায়, অন্তত পক্ষে রাস্তাঘাটে কিভাবে নিরাপত্তাটুকু নিশ্চিত করা যায়, সেই ব্যবস্থা কিভাবে করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলছি। সেই জন্য একটা সফটওয়্যার, একটা অ্যাপস, মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে। এটা অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য, আইফোনে বা আপাতত অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে করা হয়েছে। এটা আরো আইওএস এবং উইন্ডোজ প্ল্যাটফর্ম ডেভেলপ করা চলছে। ওকে, দারুণ ব্যাপার। যদিও উইন্ডোজ প্ল্যাটফর্মটা আস্তে আস্তে জনপ্রিয় করে তোলার চেষ্টা করা হচ্ছিল নোকিয়ার মাধ্যমে, এবং আমরা জানি যে নোকিয়া খুব একটা হয়নি, এবং নোকিয়া এবং সেই উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য নোকিয়া উইন্ডোজ 8টাকে ব্যবহার করা হয়েছে, এবং পরবর্তীতে নোকিয়া নিজেই এখন উইন্ডোজের কাছ থেকে সরে আসছে মাইক্রোসফটের কাছ থেকে। ত্রয়ী, তোমার জন্য একটা সুসংবাদ দেই, সেটা হচ্ছে যে তুমি এবছরের মাঝেই কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনে বা বিভিন্ন রকম, আগে যেমন নোকিয়া খুব ভালো ভালো ফোন পেতে, সেরকম ফোন পাবে এখন, আবার নোকিয়া ফোনগুলো পাওয়া যাবে। তোমার মানে HT
HTC, এটা এই নামটা বলতে আমার খুব কষ্ট হয়, এই জন্য HTC ফুলেল। হ্যাঁ, মানে ত্রয়ী খুব সুন্দর করে বলতে পারে, এই জন্য বললাম আর কি যে হ্যাঁ। এইটা পরিবর্তে তুমি হয়তো বা নোকিয়া নিয়ে নিতে পারো যদিও ভবিষ্যতে। বলা উচিত না আসলে অনেক। প্রথমে যখন অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করার চিন্তা ভাবনা করি তখন অপারেটিং সিস্টেম খুঁজছিলাম যে কোন অপারেটিং এ এটা ডেভেলপমেন্ট করব বা আচ্ছা। কোন অপারেটিং এ এটা চালানো যায়। তখন মনে হল বাংলাদেশে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড, Android। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে অ্যান্ড্রয়েড। খুব বেশি অ্যাভেলেবল অ্যান্ড্রয়েড। আপনার কাছ থেকে যখন যে ফোনটা চুরি হয়েছিল সেই ফোনটার অপারেটিং সিস্টেম কি ছিল? তখন জাভা। জাভাতে। হ্যাঁ, আমি কল্পনা করে ফেলেছিলাম আগে থেকে যে ওই ফোনটা ছিল আসলে জাভা কিন্তু এখন অত একটা আর দেখা যাচ্ছে না বা পাওয়া যাচ্ছে না, সেটা খুবই কমে গেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের গ্রাম পর্যায়ে কিন্তু এখন অ্যান্ড্রয়েড খুব একটা পৌঁছায়নি, তো তখন আমরা কিন্তু সিম্বিয়ান, জাভা বা অন্যান্য অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ভাবছি যে ওই ফোন যারা ইউজ করে তারা কি তাহলে সুবিধা পাবে না? জি, একটা রিক্সা একেবারে চালক, যারা অ্যানালগ ফোন ইউজ করে, একটা রিক্সা চালক, অ্যানালগ ফোন, একটা রিক্সা চালক বা একটা ভ্যান চালক বা একটা দিনমজুর কি আসলে এই সুবিধা পেতে পারে না? তারাই তো আসলে বিপদে বেশি পড়তেছে গ্রামগঞ্জে একটা রাস্তা পার হতে গিয়ে। ঠিক। শুধু যে ফোনটার জন্য তা কিন্তু না, এমনও হতে পারে কিন্তু ইমার্জেন্সি কিছু ইমার্জেন্সি যে কোনো কিছু হয়ে যেতে পারে। এই যে বললেন আপনি, আমরা যখন বলছিলাম যে আপনার এই কাজটা থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি, তখন বললেন যে কেউ একটা মেয়ে ইফটিজিং এর শিকার হয়েছে, সেটা হতে পারে। আমার বাড়িতে ডাকাত এসেছে বা আমি কোথাও গেছি, রাস্তার মাঝে আমার কোনো বিপদ হতে পারে, সেক্ষেত্রেও এই হেল্পটা পাওয়া যেতে পারে। তো ফোনটা কিন্তু বড় ব্যাপার নয়, সেই জন্য আমরা নরমাল ফোনের ক্ষেত্রে যেটা আমাদের টিম আমরা ডিসাইড করতেছিলাম যে নরমাল ফোনের জন্য আমাদের একটা নির্দিষ্ট SMS সার্ভার থাকবে, যেমন আপনাদের যেমন আছে 6969। তো আমাদের নরমাল ফোন থেকে 696 একটা শর্টকোড দেওয়া হবে, ওইখান থেকে জাস্ট একটা টেক্সট থাকবে, নেটওয়ার্ক প্রোভাইডারের মাধ্যমে, অপারেটরের মাধ্যমে আমাদের ওই সার্ভারে চলে যাবে SMS-টা, নোটিফিকেশনটা, দেন ওইটা প্রশাসনের কাছে আসবে। একটু দেরিতে সুবিধা হলেও সুবিধাটা পাবে তারা। আচ্ছা, মানে গেটওয়ে সার্ভিসের মাধ্যমে এটা একটা গেটওয়ে সার্ভিসের মতো। এখানে কথা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করছেন বা ডিজিটাল ফোন যারা ইউজ করছেন, স্মার্টফোন যারা ইউজ করছেন, ওনাদের ক্ষেত্রে নেটওয়ার্ক সার্ভিস যারা, মানে মোবাইল ফোন কোম্পানি যারা নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইড করছে, ওনাদের হেল্পটা তো কি আর লাগছে না তাহলে? অ্যাকচুয়ালি যখন আমার ডেটা কানেক্ট থাকবে তখন আমার ডেটা ইউজ করেই যাবে। এখন আমার তো ডেটা কানেক্ট সবসময় নাও থাকতে পারে, তখন অপারেটর থেকে একটা চার্জ, SMS চার্জ কেটে নেবে যদি আমার মোবাইলে টাকা না থাকে। সেজন্য সরকারের কাছে আমাদেরকে আবেদন করতে হবে যেন এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে যারা ইউজ করবে কোনো নোটিফিকেশন পাঠাতে চাই এই অ্যাপ্লিকেশন থেকে ফ্রি করার জন্য, কারণ এটা একটা সিকিউরিটি, যে কোনো সময় বিপদে পড়তে পারি বা অ্যাপ্লিকেশন থেকে যখনই SMS যাবে অপারেটর। এই ব্যাপারে কি আমি একটু বলি ত্রয়ী, দেখো এই ব্যাপারে কি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আপনার কোনো কথা হয়েছে? মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় যে আমাকে আশ্বাস দিয়েছেন সরকার থেকে এটা বাস্তবায়িত হলে আশা করি যে অপারেটর বলেন, বাংলাদেশের সব অপারেটর একসাথে কাজ করবে অ্যাপ্লিকেশনের সাথে এবং সরকার থেকে সর্বোত্তম সহযোগিতা করা হবে। এবং আমার মনে হয় যে ব্যক্তি পর্যায়ে না গিয়ে, মানে আমি আমার মোবাইলে ব্যালেন্স রাখবো, আমি যদি বিপদে পড়ি তাহলে যাতে আমি সরকারের সুবিধা পাই, বিষয়টা যদি এরকম না হয়, একদম রিভার্স হয়ে যায়, সরকার যাতে দুর্নীতি দমন করতে পারে, সরকার যেন জনগণের অপরাধ দমন করতে পারে, যেন জনগণকে নিরাপত্তা দিতে পারে, এর জন্য সরকার এটা ব্যবহার করছে, তাহলে কিন্তু বিষয়টা খুব সহজ হয়ে যায়। আমি একটা ক্ষুদ্র আইডিয়া বা একটা সিস্টেম ডেভেলপমেন্ট করছি, তো এখানে যদি সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছি এবং যদি আরো বেশি পাই তাহলে অবভিয়াসলি এটা বাংলাদেশকে একটি অপরাধ থাকবেই না, সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকাংশে কমে যাবে ওই আশাবাদ ব্যক্ত করি। আপনি আপনার কথা বলার মাঝখানে বলেছিলেন যে ফারুক আহমেদ জুয়েল তিনি আপনাকে সহযোগিতা করেছেন বা আপনার সাথে কথা বলেছেন, এ ব্যাপারে ওনার সহযোগিতা আপনি পেয়েছেন? জি। আচ্ছা, তো উনি ন্যাশনাল কনসালটেন্ট অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম A2I এর প্রধানমন্ত্রী কার্যালয়ের। আমরা ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং এখন তিনি আমাদের সাথে ফোনে কানেক্টেড আছেন। আমরা ওনার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারুক আহমেদ জুয়েল, আপনাকে রেডিও ধ্বনি স্টুডিওতে স্বাগতম। জি, থ্যাংক ইউ। আমি ফুলেল, রেডিও ধ্বনি প্রযুক্তির পথে প্রোগ্রাম থেকে আপনার সাথে কথা বলছি। আমার সাথে ত্রয়ী আছে। ভাইয়া ভালো আছেন? জেনে ভালো লাগলো। আপনার কাছ থেকে বিশেষ কিছু বিষয় জানতে চাই, আশা করছি বিষয়গুলো সম্পর্কে একটু সুন্দর করে আপনার কাছ থেকে জানতে পারবো যাতে আমাদের শ্রোতারা অনেক বেশি উপকৃত হয়। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন শাহিন। তিনি ইতিমধ্যে বলেছেন যে ওনার যে সফটওয়্যারটা তিনি তৈরি করেছেন
সেফটির জন্য যে সফটওয়্যার, এই সফটওয়্যার তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা তিনি পেয়েছেন। জি। আচ্ছা, এই সফটওয়্যারটা প্রকৃতপক্ষে আপনি যেহেতু প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত আছেন, এই সফটওয়্যারটা প্রকৃতপক্ষে আমাদের সোসাইটিতে কিভাবে আমরা এক্সেস করিয়ে নিতে পারি, কাজ করাতে পারি, বা সেই ক্ষেত্রে কি ধরনের সহযোগিতা আমরা পেতে পারি? আচ্ছা, ফার্স্ট অফ অল ওনার যে ডেভেলপমেন্টটা বা যে আইডিয়াটা, জি, এই আইডিয়াটা যদিও অন্যান্য দেশে কিছু কিছু ইমপ্লিমেন্টেশন আছে এবং মোবাইল ফোন সবার হাতে থাকার কারণে যেই সুবিধাটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি কানেক্ট করতে পারে কোন একটা প্রবলেমের জন্য উইথ জিওমেট্রিক লোকেশন। তো এখানে ধরেন আমি আসলে ওই মেহেরপুরের এসপি সাহেবের সাথে কথা হয়েছে ওর রেফারেন্সেই, তো ওরা দেখলাম খুবই পজিটিভ। আমার এইটা সিস্টেমটা গুড থিং ছিল হচ্ছে এটা যে দেখেন পুলিশ নিজেরা ইউজ করতে চাচ্ছে এমন একটা সিস্টেম। আচ্ছা, ওইটা আমরা খুব এনকারেজ ফিল করেছি যে আমার মনে হয়েছে এইটা আসলে আমরা আমাদের সম্ভাব্য সব রকম সাপোর্ট দিব যেন আসলে এটা ইউজ হয়। অ্যাটলিস্ট একটা পাইলট হোক। আমাদের এখানে ডেটাবেজ আছে, আমাদের এখানে ড্যাশবোর্ড আছে, যেখান থেকে আপনি খুব ইজিলি ওর সিস্টেম থেকে যখন কোনো একটা রিকোয়েস্ট আসবে ওইটার রেসপন্স কতক্ষণে করলো পুলিশ, ওই জিনিসগুলো হচ্ছে দেখা যাচ্ছে। তো আমরা যদি এরকম একটা সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট করতে পারি, অ্যাটলিস্ট লোকজন বিশেষ করে মেয়েরা এটা ইউজ করতে খুব কমফোর্ট ফিল করবে। আর এখন তো মোবাইল সবার হাতে আছে, এটা তো একটা অত বড় ব্যাপার না। তো আমাদের তরফ থেকে সব রকমের সহযোগিতা থাকবে সাদ্দামের এই জিনিসটা সাকসেসফুল করার জন্য। ধন্যবাদ ভাইয়া, খুবই প্রশংসনীয়। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই কাজটি বা এই প্রকল্পটি খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হোক একদম সরকার পর্যায় থেকে, এটা আমার সহ আমার মনে হয় যারা যারা এই মুহূর্তে আমাদের শুনছে প্রত্যেকেরই মনের কথাই হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। ফারুক আহমেদ জুয়েল আমাদের সাথে ছিলেন, ন্যাশনাল কনসালটেন্ট অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম A2I প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, এবং তিনি কিন্তু ওনার মূল্যবান বক্তব্যটি দিয়েছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে আপনার বাড়ি যে মেহেরপুরে, সেই মেহেরপুরের যিনি এসপি সাহেব আছেন ওনার সাথে কথা হয়েছে এবং পুলিশ খুব ইগারনেস দেখিয়েছে এই ক্ষেত্রে যে এই সফটওয়্যারটা দিয়ে পুলিশের অনেক উপকার হবে। প্রকৃতপক্ষে ত্রয়ী একটা ব্যাপার দেখো যে এই ধরনের কিছু যখন পুলিশ ব্যবহার করবে তখন কিন্তু পুলিশের জন্য অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ। আজকে তনুর হাতে যদি এই সফটওয়্যারটা থাকতো, তনু যদি বাটন প্রেস করতো, তখন যেটা হতো তনুর কোথায় হত্যাকাণ্ড হয়েছে, কি হয়েছে, সেই জন্য আজকে কবর থেকে লাশ আবার তুলতে হচ্ছে, মানে কষ্ট করতে হচ্ছে, অনেক অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। এই ধরনের বেদনাদায়ক পীড়াদায়ক ঘটনা ঘটাতে হতো না, কারণ কিছু করার নেই, এখন আলামত সংগ্রহ করতে হবে। সবচেয়ে বড় কথা কি ফুলেল, আমরা টেকনোলজিক্যালি এত বেশি এগিয়ে গেছি, এখন টেকনোলজির জন্যই কিন্তু আমরা অনেক সহজে অনেক ধরনের ঘটনা যেগুলো হয়তো বা কখনোই আলামত সংগ্রহ করা সম্ভব হতো না, সেটাও সম্ভব হচ্ছে। তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই এই কাজগুলোর মাধ্যমে, আমি বলবো তোমার কথার সাথে যোগ করে যে আরেকটু টেকনোলজিটাকে আমরা ইমপ্লিমেন্ট করি, আরেকটু ব্যবহার করি। আমরা এগিয়ে গেছি, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু আমরা ব্যবহারটা কম করছি। বিশেষ করে সরকারি পর্যায়ে এই টেকনোলজির ব্যবহারটা এখন খুব জোর করে করা হচ্ছে। আরেকটু জোড়া লাগিয়ে বলবো যে আমরা সঠিক ব্যবহার কম করছি। ঠিক বলেছে, হ্যাঁ ঠিক কথাই বলেছে ত্রয়ী, যে আমরা সঠিক ব্যবহারটা কম করছি। তবে এই টেকনোলজি সঠিক ব্যবহার করার জন্য একটু আগে আমাদের সাথে একজন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একজন যুক্ত হলেন, আপনি রেফারেন্স দিয়েছেন যে জুনাদ আহমেদ পলক, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, ওনার সাথে কথা হয়েছে, ওনারা বলছেন যে হ্যাঁ ওনারাও আগ্রহী এই ব্যাপারগুলোতে সহযোগিতা করার জন্য। আরও কিছু কথা রয়েছে সুপ্রিয় শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে আসছি এই বিষয় নিয়ে কথা বলার জন্য। তবে তার আগে আমাদেরকে চলে যেতে হবে এখন আমাদের জোহরের আজানের বিরতিতে। আজান শুনে আমরা আবার ফিরে আসি আপনাদের সাথে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM। এখন শুনবেন জোহরের আজান। أشهد أن لا إله إلا الله أشهد أن لا
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান ও সুমহান মর্যাদা, এবং তাকে অধিষ্ঠিত করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। রেডিও ধ্বনি 91.2 FM। হিমেল পরশে ঠান্ডা ঠান্ডা অনুভূতি সুরভিত সৌরভে সারথি লাভ কুলকুল prickly heat powder. It's fresh, just chill, be cool. এগিয়ে যাও নতুন পথে, নতুন কোনো আলোর দিকে। বাংলার আকাশে ছড়িয়ে আছে সারা সারা। শুনছেন প্রযুক্তির পথে। এক্স্যাক্টলি, আপনারা শুনছেন প্রযুক্তির পথে নিয়ে ত্রয়ী এবং ফুলেল আছি, এবং টিউন করে আছেন রেডিও 91.2 FM, যেখানে SMS করছেন 6969 নম্বরে আরডি স্পেস নাম স্পেস লোকেশন লিখে যা যা এসএমএস করেছেন তাদের নামগুলো পড়বো, এবং যা যা আমাদের সাথে ফেসবুকে জয়েন করেছেন অনেকে আসলে অনেক কিছু বিষয় আমাদের কাছে আজকে জানতে চাইছে, এবং এই অ্যাপসটা সম্পর্কে অনেকে আগ্রহ প্রকাশ করেছে। আপনারা ডিটেল অবশ্যই জানতে পারবেন যখন এটা আসলে ইমপ্লিমেন্ট করার মতো অবস্থানে আসবে, তখন সবার কাছ পর্যন্ত নিশ্চয়ই পৌঁছে যাবে, এবং এখন তো আপনাদেরকে বলেই দিয়েছি। যারা যারা আছেন আমাদের সাথে নামগুলো পড়বো, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা যারা যারা আমাদেরকে লগ ইন করে আছেন অথবা যারা যারা আমাদেরকে শুনছেন ওয়েবসাইটের মাধ্যমে www.radiothoni.fm এর মাধ্যমে, তাদের সবাইকে আরো একটিবার ত্রয়ীর পক্ষ থেকে, ফুলের পক্ষ থেকে প্রযুক্তির পথে ওয়েলকাম। আমাদের সঙ্গে আছেন শাহিন ভাই, যিনি কথা বলছিলেন আজ সেলফ প্রোটেক্টর এই অ্যাপসটি সম্পর্কে, এই চমৎকার একটি আবিষ্কার সম্পর্কে। আমি একটু ফুলেল প্রশ্নটা করে ফেলি না, এটার আর কোনো ফিচার আছে কিনা এই অ্যাপসটার? অ্যাপ্লিকেশনে আরো অনেক ফিচার আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফিচার হচ্ছে যে আমার সামনে তো সবসময় যে আমরা বিপদে পড়ছি সেটা না, আমার একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন হতে পারে, আমার সামনে কোনো রোগী আক্রান্ত হয়েছে, বা আমার সামনে কোনো ফায়ার সার্ভিসের প্রয়োজন হতে পারে যেখানে আগুন লেগেছে। তো সে মতো অবস্থা আমরা কি করব, সেখানে আমার অ্যাপের ভিতরে যে নিড অ্যাম্বুলেন্স, নিড এ ফায়ার সার্ভিস, নিড এ হসপিটাল, নিড এ স্পেশালিস্ট ডক্টর, সো ওইখানে যে আমরা অপশনটা ক্লিক করে সেন্ড করলে আমি প্রশাসনের যে ছাড়বাদ থাকবে ওখানে ওরা লেয়ার 5 বা লেয়ার 4 ইঙ্গিত দেওয়া থাকবে, ওরা বুঝতে পারবে যে
আমার কোনটা এখন প্রয়োজন হসপিটালিটি প্রয়োজন প্রয়োজন অথবা বা হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স প্রয়োজন, প্রয়োজন, ফায়ার সার্ভিস প্রয়োজন। বা আচ্ছা, এমনটাও যে সকল সময় আমরা ইনস্ট্যান্ট যখন বাটন প্রেস করব তখন আমাকে তারা ওই মুহূর্তে খুব ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া বা রেসপন্স করার চেষ্টা করবে। আমার সামনে কোনো তেমন ঘটনা ঘটছে না, হয়তো বা কোনো বিপদ আসার আশঙ্কা, তখন আমি আই নিড এ হেল্প ইনস্ট্যান্ট, আচ্ছা আমি এই হতে অপশনটা পারে। বা রাতের বেলা কোথাও আমরা যদি চলাফেরার সময় ইনসিকিউরিটিতে ভুগি, তখন আমরা এই অ্যাপটা ইউজ করে আমরা পুলিশের সহযোগিতা চাইতে পারি। বাহ, চমৎকার। এই দারুণ। অ্যাপটার জন্য কি যেন একটা প্রশ্ন ছিল, আরিফুদ্দিন রাজন একটি প্রশ্ন করেছে যে এই অ্যাপটা কি ইন্টারনেটের সংযোগ লাগবে? এই অ্যাপটা ইন্টারনেট সংযোগ লাগবে অ্যাডভান্স কিছু সুবিধা পেতে হলে। যখন আপনি ইনস্ট্যান্ট আপনার ফোনের IMEI এবং লোকেশন পাঠাবেন, তখন জাস্ট ফোনের লোকেশন অন থাকলে এবং SMS একটা চার্জ কেটে নিয়ে এটা ডেটাটা ট্রান্সফার হয়ে যাবে। এখন কথা হচ্ছে ধরেন আমি রাস্তা দিয়ে চলছি, মোবাইলটা আমার ব্যাগের মধ্যে আছে, আমি ওখান থেকে বের করে বিপদ দেখবো, ডাটা কানেকশন অন করব, ডাটা কানেকশনটা কার্যকর হবে, তারপরে আমি 4টা প্রেস করব, এত সময় তো আমি নাও পেতে পারি। আমি ওখানে আগেই বলেছি, যদি আমরা অ্যাডভান্স পর্যায়ের ফিচার যেমন অডিও এবং ভিডিও পাঠাতে চাই, সেক্ষেত্রে আমার ডেটা কানেক্ট লাগবে, কারণ আমার অডিও আপলোড হতে এবং ভিডিও আপলোড হতে কিন্তু সময় লাগবে, ডেটা কানেক্ট লাগবেই। সো আমরা ডেটা কানেক্ট বাদেই IMEI এবং লোকেশনটা পাঠাতে পারবো। এটা অপারেটরের সাহায্যে, এই অপারেটর আবার মোবাইল ফোন অপারেটরের সাহায্যে, এটা SMS বললেন যে SMS চার্জের মাধ্যমে, এবং সেটাও কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি। চার্জ নাও লাগতে পারে। হ্যাঁ, রাজন থেকে বলি যদি গভর্নমেন্ট এক্ষেত্রে আমাদের সহযোগিতা করে তাহলে চার্জ নাও লাগতে পারে। আচ্ছা, এবার আমি একটা বিষয় সম্পর্কে জানতে চাই, আপনার ফিনান্সিয়াল এটা থেকে লাভ অথবা এই পুরোটার কস্টিং বা আপনার ফান্ডটা কোত্থেকে হচ্ছে? এখনো পর্যন্ত আমি ব্যক্তিগতভাবেই আসলে এই অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্ট করছি, বিভিন্ন জায়গায় নক করা বা বিভিন্ন এক্সপার্টিসদের সাথে যোগাযোগ করা, বিভিন্ন ডেভেলপারের সাথে আরও হেল্প নেওয়া, বা বিভিন্ন মন্ত্রণালয়ে বা পুলিশ হেডকোয়ার্টার বলেন বা সব জায়গায় যোগাযোগ করা, এটাকে আরও কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এটা আমার ফিনান্সিয়াল সাপোর্টটা নিজে থেকেই করতে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত আসলে ওইভাবে আসলে অনুদানটা হয়ে আসেনি। তো আশা করতেছি সরকার খুব শীঘ্রই এখান থেকে একটা আমাকে উদ্ভাবনী অনুদান দিয়ে এটা বাস্তবায়ন করবে। এবং সরকার যে নতুন ডাটা সেন্টার এবং সার্ভার তৈরি করছে, বিশেষ করে সিম নিবন্ধন করা হচ্ছে, ত্রয়ী যেটা বললো যে হ্যাঁ ঠিক আছে, ত্রয়ী যেটা বললো যে সরকার সিম নিবন্ধন করছেন, আলাদা একটা ডেটাবেস তৈরি করবেন গভর্নমেন্ট, এবং সেই ডেটাবেস তৈরি করার ক্ষেত্রে তার সাথে একটা লিঙ্ক আপ করেও এই ধরনের সফটওয়্যারগুলিকে, আজকে সাদ্দাম হোসেন শাহিন একটি সফটওয়্যার তৈরি করেছে, কালকে আরেকজন এরকম আরেকটা সফটওয়্যার তৈরি করবে, এই সবগুলিকে সরকার কিন্তু যথোপযুক্ত ব্যবহার চাইলে করতে পারে। এবং সেই ক্ষেত্রে তুমি যেটা বলেছো ত্রয়ী, যে উনি কি ধরনের সহযোগিতা পাবেন, গভর্নমেন্ট যদি এই সফটওয়্যারগুলি ব্যবহার করেই থাকে এবং ওনারা যদি এর সাথে সম্পৃক্ত হয়ে যান, প্রথমত যেটা হবে উনি একটা গভর্নমেন্ট জব পেয়ে যাবেন, দ্বিতীয়ত যেটা হবে ওনার সফটওয়্যার গভর্নমেন্ট ইউজ করছে, সেই জন্য আস্তে আস্তে বিল গেটস এর পথে উনিও হাঁটবেন। বাহ, আমরা সেটাই আশা করছি আপনার মাধ্যমে, আপনার অ্যাপস এর মাধ্যমে আমাদের দেশের অনেক উপকার হোক, আপনার নিজস্ব উপকার তো হবে। এবং আমার কাছে সবসময় মনে হয় যে কোনো ভালো জিনিস আসলে কখনোই থেমে থাকে না অথবা কখনো আটকে থাকে না, সেটার ইমপ্লিমেন্ট অথবা সেটার জাগরণী কোনো না কোনো ভাবে হয়েই যায়। আপনি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছেন, তো সেখান থেকে কি ধরনের সুযোগ সুবিধা বা সেই ইউনিভার্সিটি আপনাকে কিভাবে সহযোগিতা করেছে? মূলত আমি এর আগে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ চুয়াডাঙ্গাতে ছিলাম। তো ড্যাফোডিলের অনারেবল চেয়ারম্যান স্যার সবুর খান স্যার আর কি, ওনার সাথে মিট আপ করি আমি, যে আমি এই ধরনের একটা প্রজেক্টে কাজ করতেছি, আমার আসলে ঢাকাতে থাকা প্রয়োজন। তো আমার যে ফিনান্সিয়াল সাপোর্ট সেটা নাই। তো স্যার আমাকে বললেন যে তুমি ইচ্ছা করলেই ড্যাফোডিলে পড়তে পারো, আমরা তোমাকে স্কলারশিপ দেবো। তো তারপরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাকে স্কলারশিপ দিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে 3য় বর্ষে আর কি পড়ার সুযোগ দিয়েছে। এজন্য ড্যাফোডিলের অনারেবল চেয়ারম্যান স্যার শোভন স্যারের কাছে অনেক আমি কৃতজ্ঞ, যার কারণে আমি ঢাকাতে বসে আপনাদের প্ল্যাটফর্মে এসে মানে ইজিলি এসে কথা বলতে পারছি। বাহ, চমৎকার। আর ধন্যবাদ আমাদের পক্ষ থেকেও তাদের প্রতি, যে আপনাকে এত চমৎকার একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যার জন্য আপনি আজকে আমাদের এখানে বসে আছেন এবং এত চমৎকার একটি জিনিস উদ্ভাবন করতে পেরেছেন। আর ফ্রেন্ডদের মধ্যে আপনার যারা পরিচিত তাদের মধ্যে আপনার এই বিষয়টাকে নিয়ে কতটা এক্সাইটমেন্ট আছে?
আমার পরিচিত ফ্রেন্ড বা কাছের বন্ধু বলে মামুন রশিদ রাজন আমাকে আর কি সর্বাত্মক সহযোগিতা করেছে, মেন্টালি বলেন, ফিজিক্যালি বলেন, ইকোনমিক্যালি বলেন, যেটা আপনি বলছেন ফিনান্সিয়াল হেল্প। আমার বাসা থেকে বলতে আমার মা আর কি, মা বাবার আর কি সাথেই সে ইনক্লুড ছিল। তো এদের কাছ থেকে আমি অনেক সহায়তা পেয়েছি। আমার আসলে এই অ্যাপ্লিকেশনটা নিয়ে জাতীয় এবং ইন্টারন্যাশনালি যে চিন্তা ভাবনা এটা করেছেন সুমন ভাই, আমাদের স্থানীয় ইন্ডিপেন্ডেন্টের জেলা প্রতিনিধি, যার মাধ্যম দিয়ে আমার উঠে আসা। বাহ, চমৎকার। আশা করছি আপনার এই পথ চলাটা অনেক বেশি সুন্দর হবে। আজকের মতো আসলে শেষের দিকে চলে এসেছি আমরা, তাই না ফুলেল? হ্যাঁ, নিশ্চয়ই আজকের মতো আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে এবং সাদ্দাম হোসেন শাহিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ফুলেল ভাই এবং তরি আপনাকে অনেক ধন্যবাদ রেডিও ধ্বনিকে আমাকে এসে আমার ইনোভেশন সম্পর্কে এখানে বলার সুযোগ দানের জন্য। এবং আমরা আশাবাদ ব্যক্ত করব, আমরা চাইবো যে আপনার এই অ্যাপটা সরকারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ুক এবং আমাদের উপকারে আসুক, হাতে হাতে চলে আসুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের যাদের অনেক প্রশ্ন ছিল আজকে আমাদের কাছে, অনেক বিষয়ে জানতে চেয়েছেন, আমি টুকে রাখছি ওয়াইফাই এবং 5th ডেটা কানেকশন সম্পর্কে। আমরা পরবর্তী অনুষ্ঠানে এসে অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM এর। গরম লাগলো চিন্তা ঘামাচির জ্বালা, ভাই কেমনে বাঁচা যায়? ও ভাই ঘরে যদি থাকে সবার মিল্লাত ঘামাচি পাউডার, করলে সবাই ব্যবহার, রইবে না ঘামাচি আর। মিল্লাত ঘামাচি পাউডার। প্রস্তুতকারক মিল্লাত কেমিক্যাল কোম্পানি লিমিটেড, ঢাকা, বাংলাদেশ। রেডিও ধ্বনি 91।